ক্লাস 11-এর ফিজিক্স ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ভেক্টর। আগের দিন আমরা অ্যাডিশনটা করেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হলো সাবট্রাকশন অফ টু ভেক্টরস বা দুটি ভেক্টরের বিয়োগ। সাধারণ বীজগাণিতিক নিয়মে আমরা যদি 5 - 3 করি তাহলে কি পাই? 2। আবার উল্টোভাবে যদি 5 প্লাস -3 করি তাহলেও কিন্তু আমরা কি পাই? 2। অর্থাৎ কোনো রাশি থেকে যদি তুমি একটা ধনাত্মক রাশি বিয়োগ করো তাহলে যে ফল পাবে, সমমানের ঋণাত্মক রাশিকে যদি যোগ করো তাহলেও একই ফল পাবে। এই নিয়মটি ভেক্টর বিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। অর্থাৎ দুটি ভেক্টর এ আর বি এর বিয়োগফল বা অন্তর যদি ডি হয় তবে ডি সমান সমান আমরা লিখতে পারি ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, বা ডি সমান সমান আমরা লিখতে পারি ভেক্টর এ প্লাস অফ মাইনাস ভেক্টর বি। অর্থাৎ এ এবং বি এর যোগফল যা হবে এ এবং মাইনাস বি এর লব্ধিও তাই হবে। এখানে মাইনাস বিটা কি? মাইনাস বিটা হলো বি যে ভেক্টর তার বিপরীত ভেক্টর। তাহলে এই আলোচনা থেকে কি বোঝা গেল? যে দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করতে হলে একটা ভেক্টরের সঙ্গে অপরটির বিপরীত ভেক্টর যোগ করতে হবে। এখানে একটা ছবি আছে, দেখো। ছবিতে ও এ এবং ও বি রেখাংশ দুটি যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটিকে মান ও দিকে প্রকাশ করছে। বিও কে ডি পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যেন বিও সমান সমান ওডি হয়। ফলে ওবি এবং ওডি ভেক্টর দুটি বিপরীত বা অপোজিট ভেক্টর হবে। অর্থাৎ ওডি সমান সমান আমি কি লিখবো? মাইনাস অফ ওবি, মানে মাইনাস বি ভেক্টর। এবার ও এ ইডি সামান্তরিকটিকে সম্পূর্ণ করলে ভেক্টরের সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা কি পাবো? ও ই কণাটি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে। অর্থাৎ এ এবং বি ভেক্টর দুটির বিয়োগফলের মান ও দিক প্রকাশ করে ও ই কর্ণ। অর্থাৎ ও এ প্লাস ও ডি সমান সমান ও ই, বা এ প্লাস মাইনাস বি সমান সমান ডি, বা এ মাইনাস বি সমান সমান ডি ভেক্টর। কোন ভেক্টরের নির্দেশক রেখাংশ দুটির আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে রেখাংশটি একটি বিন্দুতে পরিণত হয়। এই ধরনের ভেক্টরকে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টরও বলা হয়ে থাকে। সুতরাং এটি এমন একটা ভেক্টর যার মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না। তাহলে শূন্য ভেক্টরের ব্যবহারটা কিন্তু অপরিহার্য। কেন না, একটা কণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে কিছু সময় পর আবার যদি ওই বিন্দুতে ফিরে আসে তাহলে কণার সরণ শূন্য হয়। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি তাই শূন্যটি একটি ভেক্টর। আবার কোনো বস্তুর ওপর সমান এবং বিপরীতমুখী দুটো বল, একটা এফ একটা মাইনাস এফ, ক্রিয়া করলে বস্তুটি সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বলটা তখন কি হয়? শূন্য হয়। লব্ধি বল শূন্য, এই কথাটা থেকে বোঝা যায় যে শূন্যটি কিন্তু স্কেলার নয়, বরং একটি ভেক্টর। এবার এর আগে আমরা দুটো ভেক্টর যোগফল শিখে এসেছি।
এবার যদি 3 বা ততোধিক ভেক্টরের যোগফল নির্ণয় করতে বলা হয়, তখন আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটো ত্রিভুজ আর বহুভুজ দিয়ে আমরা দুটোটা শিখে এসেছি। এবার যদি তোমাকে 2 এর বেশি বলা হয়, তখন আমরা ভেক্টরের বহুভুজ সূত্র ব্যবহার করি। এই বহুভুজ সূত্রটাতে কি বলা হলো, বহুভুজ সূত্র আমরা সামান্তরিক সূত্র পড়ে এসেছি আর ত্রিভুজ সূত্র পড়ে এসেছি। বহুভুজ সূত্রটাতে কি বলা হলো, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। বলা হলো যে কতগুলো ভেক্টরের মান এবং দিক যদি একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজী শৃঙ্খলে ক্রমানুসারে গৃহীত বাহুগুলো দ্বারা প্রকাশ করা হয়, তারে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান এবং দিক নির্দেশ করে। অর্থাৎ 4টে ভেক্টরকে একটি পঞ্চভুজের ক্রমানুসারে গৃহীত 4টে বাহু, একটা OA, AB, BC, CD দ্বারা মানে ও দিকে প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত যে বাহু ওটা OD, এটা ওই ভেক্টরের লব্ধির মান এবং দিককে প্রকাশ করে। যে ভেক্টরগুলো একই সমতলে না থাকলেও বহুভুজ সূত্রটি প্রয়োগ করা যেতে পারে, এবং ভেক্টরগুলির যে কোনো ভেক্টরকে ইচ্ছে মতো আগে বা পরে যোগ করলেও সর্বদা এই যে লব্ধি ভেক্টরের মানটা বহুভুজ সূত্রের ক্ষেত্রে সেটা কিন্তু একই থাকে। এবার এসো আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে বহুভুজ সূত্রটা প্রমাণ করি। দেখো, মনে করি এ বি সি ডি ভেক্টরগুলির মান ও দিক ও এ বি সি ডি, আগের যে ছবিটা আমি বললাম ও এ বি সি ডি, এই বহুভুজে ক্রমানুসার মানে যথাক্রমে গৃহীত ও এ বি বি সি আর সি ডি বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো, প্রথম ও এ বি ত্রিভুজের ও এ বি ত্রিভুজ থেকে আমরা কি পাবো, ওবি ভেক্টর ওবি সমান সমান ও এ প্লাস এ। আবার ত্রিভুজ ও বি সি ত্রিভুজ দেখো, সেখান থেকে আমরা কি পাবো, ও সি সমান সমান ওবি প্লাস বিসি। এবার ওবির জায়গায় আমি আগে যে মানটা পেলাম সেটা পুট করছি, তাহলে ওসি সমান সমান আমি কি পাবো, ও এ প্লাস এ বি প্লাস বিসি। আবার ত্রিভুজ ও সি ডি থেকে আমরা কি পাবো, ওডি সমান সমান ওসি প্লাস সিডি। এবার ওসির মানটা আবার পুট করছি, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সেখান থেকে আমরা পাচ্ছি দেখো ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি। এবার ওডি যদি রেজাল্টেন্ট ভেক্টর আর হয়, তাহলে আর সমান সমান আমি কি পাবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। সুতরাং ওডি হলো এ বি সি ডি ভেক্টরগুলির যোগফল বা লব্ধি, এবং ওডি বাহুই হলো বহুভুজটির বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহু। সুতরাং ত্রিভুজ সূত্র থেকে আমরা বহুভুজ সূত্রটা প্রমাণ করতে পারি বা প্রমাণিত হলো। এই সঙ্গে আরেকটা জিনিস দেখো, যে বহুভুজ সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রেরই একটু মানে আরেকটু মডিফাইড রূপ, মানে ত্রিভুজ সূত্রটাকে একটু ইলংগেট করে আমরা বহুভুজ সূত্রটা পেয়েছি। সুতরাং তুমি কি বলতে পারো, যে 3 বা ততোধিক ভেক্টরের মান ও দিক যদি একটি বদ্ধ ত্রিভুজ বা বহুভুজের ক্রমানুসারে মানে ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলো দ্বারা সূচিত করা হয়, তবে ওই ভেক্টরগুলির লব্ধি, এবার যদি সবগুলো, এবারে তুমি যদি ধরো ও আগে যে ছবিটা নিলাম ও এ বি সি ডি পঞ্চভুজ নিই, পঞ্চভুজের ক্ষেত্রে যদি আমি ওডিটাকে একই দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, তাহলে দেখো হবে ও এ প্লাস ও এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস
ডিও। কেন ডিও হলো? কেন কি যেহেতু আমি উল্টো দিকে নিয়ে এসেছি, ওডি ছিল, সেজন্য ডিও ইকুয়ালস টু 0, অর্থাৎ চারটে ভেক্টরের লব্ধি, সরি 5টা ভেক্টরের লব্ধি 0। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতেই পারি যে যদি আমি ত্রিভুজ বা বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলো দ্বারা সূচিত করতে পারি, তাহলে ওই ভেক্টরগুলোর লব্ধিটা 0 হবে। এবার আমরা যেটা পড়বো সেটা হলো রিলেটিভ ভেলোসিটি। ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি অবস্থিত বিভিন্ন বস্তুর গতি আলোচনায় আমরা সাধারণত ভূপৃষ্ঠকে স্থির নির্দেশতন্ত্র হিসেবে ধরে নিই। অর্থাৎ ভূপৃষ্ঠ স্থির কোনো দর্শকের সাপেক্ষে কোনো বস্তুর গতিকে ওই বস্তুর প্রকৃত গতি বলা যেতে পারে। অনেক সময় ভূপৃষ্ঠে একটা গতিশীল বস্তুর তুলনায় অপর একটা বস্তুর গতির কথাও চিন্তা করার প্রয়োজন হয়। যেমন চলন্ত ট্রেনে বসে থাকা একজন যাত্রী লাইনের কাছাকাছি যে ঘরবাড়ি গাছপালা বিপরীত দিকে ছুটে যেতে দেখে, অর্থাৎ তার সাপেক্ষে ওই বস্তুগুলো একটা আপাত বেগ আছে, যদিও এদের প্রকৃত বেগ কিন্তু 0। আবার দুটো ট্রেন পাশাপাশি লাইনে সমবেগে চললে একটি ট্রেনের যাত্রীর কাছে অন্য ট্রেনটি স্থির মনে হয়, যদিও তার প্রকৃত বেগ কিন্তু 0 নয়। এক্ষেত্রে বলা যায় একটি ট্রেনের যাত্রীর সাপেক্ষে অপর ট্রেনের আপাত বেগ 0। এইভাবে দৈনন্দিন বহু ঘটনার ক্ষেত্রে কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্যান্য বস্তুর গতির আলোচনা করা হয়। তাহলে রিলেটিভ ভেলোসিটি বলতে আমরা কি বুঝবো? Relative velocity is defined as the apparent velocity of a body with respect to another body that may be in motion. অর্থাৎ ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত বেগকে তার আপেক্ষিক বেগ বলা হয়ে থাকে। এবার তোমরা লক্ষ্য করবে যখন বৃষ্টির মধ্যে আমরা হাঁটি, যদি হাওয়া না থাকে আমরা কি করি? ছাতাটাকে সোজাভাবে ধরি, তাই তো? কিন্তু যখন বৃষ্টি হয় তখন হাওয়া চলে বৃষ্টির সাথে, তখন কি হয়? বায়ু প্রবাহ থাকলে কোনো স্থির ব্যক্তি নিজের মাথার উপরে যে ছাতাটা সেটা খাড়াভাবে ধরলে কি হবে? তার দেহটা ভিজে যায়। তখন কি হয়? যেদিকে থাকে বায়ু প্রবাহ আমাদের ছাতাটা সামনের দিকে হেলিয়ে ধরতে হয়, কারণ গতিশীল বস্তুর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের অভিমুখ উলম্বের সঙ্গে একটা কোণ করে থাকে। দেখো এখানে আমি একটা ছবি দিলাম, দেখো এখানে ধরা যাক যে বৃষ্টির যে নিম্নাভিমুখী বেগ, প্রকৃত বেগ সেটা v, ব্যক্তির অনুভূমিক বেগ হচ্ছে u। সুতরাং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ w যদি হয়, তাহলে w সমান সমান কি হবে? v মাইনাস u। এবার এই ছবি থেকে আবার দেখো w সমান সমান আমরা কিন্তু পাচ্ছি রুট ওভার v স্কোয়ার প্লাস u স্কোয়ার। দেখতে পেয়েছো? রুট ওভার v স্কোয়ার প্লাস u স্কোয়ার। তাই এই আপেক্ষিক বেগ আমি ধরলাম যে যে উলম্ব রয়েছে তার সঙ্গে থিটা কোণ করে রয়েছে, তাহলে ট্যান থিটা সমান সমান আমি কি পাবো? u বাই v। 1 নম্বর সমীকরণ যেটা আমি বললাম এর আগে, কোনটা? w সমান সমান v স্কোয়ার রুট ওভার v স্কোয়ার প্লাস u স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? আপেক্ষিক বেগের মানটা পাচ্ছি। এই যে 2 নম্বর সমীকরণ যেটা ট্যান থিটা সমান সমান বেরোলো হচ্ছে u বাই v, এখান থেকে বৃষ্টির আপেক্ষিক বেগের অভিমুখ আমরা নির্ণয় করতে পারি। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট অফ টু ভেক্টরস। দুটি ভেক্টরকে গুণ করলে গুণফলটা দু রকম হতে পারে। একটা হতে পারে স্কেলার গুণফল বা ডট গুণফল, আর একটা হতে পারে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল।
দুটি ভেক্টরকে গুণ করলে একটি স্কেলার উৎপন্ন হতে পারে। যেমন ধরো কার্য, বল ইন্টু সরণ। এখানে বল আর সরণ দুটি ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল কার্য একটা স্কেলার রাশি। এই ধরনের গুণফলকে দুটি ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল বলা হয়। দুটি ভেক্টরের মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে এই ধরনের গুণ গাণিতিকভাবে প্রকাশ করা হয়। যেমন ধরো a ডট b এর মান হলো a ডট b, মানে আমরা লিখতে পারি a b cos থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে a এবং b এর মধ্যবর্তী কোণ। তাহলে ডট প্রোডাক্ট বলতে কি বুঝবো? দ্য স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস a and b is defined as a dot b সমান সমান আমি বললাম a b cos theta, where theta is the angle between a and b, অর্থাৎ থিটা a এবং b এর মধ্যবর্তী কোণ। আর একটা কি পড়লাম? ক্রস প্রোডাক্ট। কাকে বলবো ক্রস প্রোডাক্ট? দুটি ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর হয়, যেমন যেমন রৈখিক বেগ সমান সমান কি হয়? কৌণিক বেগ ইনটু অবস্থান ভেক্টর। এখানে কৌণিক বেগ ও অবস্থান ভেক্টর দুটি কিন্তু ভেক্টর রাশি, এবং এদের গুণফল, এই যে রৈখিক বেগ, এটাও কিন্তু একটা ভেক্টর রাশি। এই ধরনের গুণফলে দুটি ভেক্টরের গুণফল একটা ভেক্টর প্রোডাক্ট হয় বলে এই ধরনের গুণফলকে ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট বলা হয়ে থাকে। দুটি ভেক্টরের মাঝখানে যদি তুমি ক্রস চিহ্ন দাও, তাহলে তা vector product or cross product of two vectors a and b defined as a cross b, এবং সেক্ষেত্রে আমরা সেটা সমান সমান কি লিখি? a b sin theta n cap। n capটা কি? ইউনিট ভেক্টর, where theta is the angle between a and b and n cap is a unit vector। ঠিক আছে? The direction of n cap is a direction of advance of a right-handed screw when rotate from A to B। তাহলে ক্রস প্রোডাক্ট বলতে আমরা কি বুঝছি? যে A ক্রস B সমান সমান আমি লিখতে পারি AB sin theta n cap। AB sin theta n cap এর ক্ষেত্রে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন A and B, and n capটা হচ্ছে তোমার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে হচ্ছে একক ভেক্টর, যেটা আগে আমরা পড়ে এসেছিলাম। এবার এসো আমরা একটা প্রবলেমে যাই। ধরো তোমাকে বলে দেওয়া হলো যে দুটো ভেক্টর, একটা ভেক্টর 2i cap plus 3j cap plus 4k cap এবং একটা b ভেক্টর i cap minus j cap plus k cap। বললো এই দুটো ভেক্টরের তুমি ক্রস প্রোডাক্ট বার করো। তোমাকে ডট প্রোডাক্টও দিতে পারতো, আমরা ক্রস প্রোডাক্ট আগে করছি। ঠিক আছে? ক্রস প্রোডাক্ট বার করা আছে। ক্রস প্রোডাক্ট বার করতে গেলে আমাদের ম্যাট্রিক্স পদ্ধতি, তোমরা এটা শিখেছো ম্যাট্রিক্স পদ্ধতি। ম্যাট্রিক্স পদ্ধতিতে যেরকম করা হয় যে 3 কলাম, এখানে কটা ভেক্টর আছে দেখো? i j k, তাহলে 3টেতে ভেঙে নেবে, তার তোমার সহগগুলোকে লিখে নেবে। যেমন i এর নিচে i এর সহগ দুটো, j এর নিচে j এর সহগ দুটো, k এর নিচে k এর সহগ দুটো। এবার ফর্মুলাটা দেখো, i ক্যাপ তখন আইটাকে বাদ দিয়ে বাকি সহগগুলো তোমার বজ্র গুণন হবে। তাহলে দেখো a মানে a y, y এর সঙ্গে z এর একটা হচ্ছে, আবার z এর সঙ্গে y এর হচ্ছে, তার মানে a y b z মাইনাস a z b y হলো। এরপর j যখন যাবে তখন j তে গিয়ে কি হবে? x মানে j সহগটা ওমিট হবে, তার মানে y এর সহগটা ওমিট হয়ে গেল। তাহলে তখন z আর x এর সহগের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে। এবার যখন k তে যাবে তখন z টা ওমিট হয়ে যাবে, x আর y এর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। এবার এই মানগুলো যেরকম দেওয়া থাকবে মানগুলো ঠিক এক্স্যাক্টলি পুট করবে। যেমন এখানে দেখো যে মানে ay হচ্ছে 3, bz হচ্ছে 1,
তারপর এজেড হচ্ছে তোমার এজেড এর মানটা হচ্ছে 4, আর বি ওয়াই এর মানটা হচ্ছে -1। তারপর হচ্ছে এজেড হচ্ছে 4, বিএক্স হচ্ছে 1, এক্স হচ্ছে তোমার 2, আর বিজেড ও হচ্ছে 1। তারপর এক্স হচ্ছে 2, বিওয়াই হচ্ছে -1, তারপর এ ওয়াই হচ্ছে তোমার 3, বিএক্স হচ্ছে 1। এগুলো পুট করবে, পুট করলে আমরা যেটা পেলাম সেটা হলো 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এইবার আমরা যেটা করব সেটা হলো মোশন অফ এ প্রজেক্টাইল, অর্থাৎ প্রজেক্টাইলের গতি বা প্রাসের গতি। ভূপৃষ্ঠে বা তার কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুড়ে দেওয়া হলে সেটাকে প্রাস বলা হয়। প্রাসটি যে পথ অতিক্রম করে তাকে প্রাসের গতিপথ বলা হয়। স্পষ্টতই প্রাসের গতি একটি বিশেষ ধরনের 2-ডাইমেনশনাল মোশন। ধরা যাক একটি বস্তুকে ও বিন্দু থেকে ইউ প্রাথমিক বেগে এবং অনুভূমিকের সঙ্গে আলফা কোণে ছুড়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর বস্তুটি ও এ বি পথ দিয়ে বি বিন্দুতে গেল। বি বিন্দুটি ও বিন্দুগামী অনুভূমিক তলে অবস্থিত। ও বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন, প্রাথমিক বেগ ইউ কে বলা হয় ভেলোসিটি অফ প্রজেকশন, আলফাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ওবি কে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ, এবং প্রাস যে সময় ধরে বায়ুতে থাকে অর্থাৎ ও এ বি পথ যেতে যে সময় নেয় তাকে বলা হয় হচ্ছে টাইম অফ ফ্লাইট বা চলন কাল। এবার এগুলোর একটু কি কি এক্সপ্রেশন হয় আমরা একটু দেখে নেব। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বা সর্বাধিক উচ্চতা। উচ্চতার গণনায় শুধুমাত্র উলম্ব গতির কথা বিবেচনা করাই যথেষ্ট। এক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ সাইন আলফা, সর্বোচ্চ বিন্দুতে বেগ 0, হাইট যদি h হয় তাহলে আমরা h সমান সমান লিখতে পারি u স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এবার টাইম অফ ফ্লাইট বা চলন কাল। সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে বস্তুটির t1 সময় লাগে, তাহলে t1 সমান সমান আমরা লিখতেই পারি u sin আলফা বাই g। সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পর বস্তুটি আবার নিচের দিকে নামতে থাকে। একই সঙ্গে গতির অনুভূমিক উপাংশের জন্য বস্তুটির অনুভূমিক দিকেও সরতে থাকে। অবশেষে বস্তুটি কোথায় পৌঁছয়? বি বিন্দুতে। অর্থাৎ ও এ বি পথটি বস্তুর গতিপথ। প্রক্ষেপ বিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর উচ্চতা 0, অর্থাৎ উলম্ব দিক বরাবর বস্তুটির সরণ 0। তাই ও এ বি পথটি অতিক্রম করতে যদি আমি ধরে নিই যে ক্যাপিটাল টি সময় লাগে, তাহলে আমি লিখতেই পারি 0 সমান সমান ইউ সাইন আলফা ডট টি মাইনাস হাফ জিটি স্কয়ার, তাই গতির সমীকরণ থেকে। তাহলে সেখান থেকে আমরা লিখতেই পারি যে টি সমান সমান তোমার 2u sin আলফা বাই জি। এবার এই দুটি ইকুয়েশন থেকে তুমি কি পাবে? এই 2 আর 3 থেকে আমরা লিখতে পারি যে ক্যাপিটাল টি সমান সমান 2t1, অর্থাৎ বস্তুটির চলনকালে ঠিক অর্ধেক সময় সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। ধরা যাক প্রক্ষেপ সীমা ও বিটা আর, বস্তুটি টি সময় যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তা হলো ক্যাপিটাল আর। যেহেতু বস্তুটি অনুভূমিক ভাবে ইউ সাইন আলফা সমবেগ নিয়ে আর দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা লিখতেই পারি আর সমান সমান ইউ কস আলফা টি সমান সমান
ইউ কস আলফা ইনটু টি এর মানটা পুট করা হলো, সেখান থেকে আমরা পেলাম ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। নির্দিষ্ট প্রাথমিক বেগে ছোড়া বস্তুর ক্ষেত্রে সাইন 2 আলফার মান সর্বাধিক হলে প্রক্ষেপ সীমা আর মানটা সর্বাধিক হয়। তাই ম্যাক্সিমাম অনুভূমিক দূরত্ব অতিক্রমের শর্তটা কি হবে? সাইন 2 আলফা সমান সমান 1, 1 মানে সাইন 90 ডিগ্রি, তার মানে 2 আলফা সমান সমান 90 ডিগ্রি, আলফা সমান সমান 45 ডিগ্রি। তাহলে আর ম্যাক্স কত হবে? ইউ স্কয়ার বাই জি। সুতরাং কোনো প্রক্ষিপ্ত বস্তুকে সর্বাধিক দূরত্বে পাঠাতে হলে অনুভূমিক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে বস্তুটিকে উপরের দিকে ছুড়ে দিতে হয়। এবার বার করব লোকাস অফ দা প্রজেক্টাইল অর্থাৎ প্রাসের সঞ্চার পথ। এমন একটি নির্দেশতন্ত্র নেওয়া হলো যার ধনাত্মক ওয়াই অক্ষ উলম্বভাবে উপরের দিকে বিস্তৃত, ধনাত্মক এক্স অক্ষ অনুভূমিকভাবে প্রাসের প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশের দিকে বিস্তৃত এবং মূল বিন্দু প্রাসের প্রক্ষেপ বিন্দু। ধরলাম স্মল টি সময়ে বস্তুটির প্রক্ষেপ বিন্দু ও থেকে পি বিন্দুতে গেল এবং পি এর স্থানাঙ্কটা এক্স ওয়াই। তাহলে ওয়াই সমান সমান কি হবে? ইউ সাইন আলফা ডট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আবার যেহেতু অনুভূমিক বেগ ইউ কস আলফা সমান সমান ধ্রুবক, তাই x সমান সমান ইউ কস আলফা ইনটু টি, সেখান থেকে টি সমান সমান এক্স বাই ইউ কস আলফা। এবার এই দুটো সমীকরণ থেকে কি পাচ্ছি? y সমান সমান ইউ সাইন আলফা ডট এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি ডট এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। সেখান থেকে y সমান সমান কি পাচ্ছি? এক্স ট্যান আলফা মাইনাস জি x স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। এই সমীকরণটা হচ্ছে প্রাসের সঞ্চার পথ। এটা দেখো, এই সমীকরণটা y ইকুয়ালস টু ax প্লাস bx স্কয়ার রূপ বিশিষ্ট একটা প্যারাবোলার সমীকরণ। সুতরাং প্রাসের গতিপথটি হলো অধিবৃত্তাকার। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।